আজকে থেকে আমরা সিএসএস শুরু করতে যাচ্ছি। সিএসএস শুরু করার পূর্বে অবশ্যই এইচটিএমএলটা ভালো করে জানা থাকতে হবে। আমাদের সিএসএস এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা হচ্ছে আমাদের সিএসএস এর ফুল ফর্ম। তো সিএসএস দিয়ে আমরা কি করব এটা একটু যদি আমরা দেখতে যাই, তো দেখি আমাদের একটা ওয়েবসাইটে দেখি যে এই ওয়েবসাইটটা দেখি আমরা যে ওয়েবসাইটটা কিন্তু খুব কালারফুল, তাই না? তো এই যে এই ওয়েবসাইটটা যে কালারফুল হয়েছে কিংবা এই টেক্সট গুলা সুন্দর করে অ্যালাইন করা আছে, তো এই যাবতীয় বিষয়গুলা কিন্তু আমরা সবকিছু করি হচ্ছে সিএসএস দিয়ে। ঠিক আছে, এই যে যাবতীয় সব বিষয়গুলো কিন্তু আমরা ডিজাইন বলেন, শ্যাডো বলেন, কিংবা এই যে টেক্সট বক্স বলেন কিংবা এই সিলেক্ট বক্স, যাই হোক সবকিছু আমরা ডিজাইন করব সিএসএস দিয়ে। আচ্ছা, তো সিএসএস এর শুরুতে আমরা প্রথমে জেনে নিই যে আমাদের সিএসএস কয় প্রকার। সিএসএস আছে আমাদের হলো মূলত তিন প্রকার। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো আমাদের এই তিন প্রকার সিএসএস আছে। আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা সাধারণত যখন যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই এক্সটার্নাল সিএসএসটা ইউজ করা হয়, ইন্টারনাল সিএসএস কিংবা ইনলাইন সিএসএস তেমন ইউজ করা হয় না, কখনোই হয় না। আমরা এখন দেখি যে এক্সটার্নালটা কি, ইনলাইনটা কি, আর আমাদের ইন্টারনালটা কি। তিনটে সম্পর্কে আমরা একটু একটু করে জানবো। তো আমাদের প্রথমে একটা আমরা হেডিং ট্যাগ নিয়ে নিই, h1 দিস ইজ হেডিং। এখন আমরা যদি এই হেডিং ট্যাগ আমরা যদি একটু ওপেন করি ব্রাউজারে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা HTML এর ট্যাগের জন্য হেডিংটা চলে আসছে, দিস ইজ হেডিং। কিন্তু আমরা কিন্তু এই লেখার কোনো কালার এখনো পরিবর্তন করতে পারিনি। তো এই লেখার কালারটা পরিবর্তন করতে গেলে আমাদের মানে এই তখনই আমাদের আসলে দরকার আমাদের সিএসএস। তো এইটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা ধরেন সিএসএস লেখার জন্য আমাদের একটা এইচটিএমএল এর ট্যাগ আছে, এটা কি st। আচ্ছা, আমরা এখানে লিখবো না, আমরা মনে করেন এখন ফার্স্টে আমরা দেখি যে ইন্টারনাল সিএসএসটা কি। তো ইন্টারনাল সিএসএস সবসময় হয় হচ্ছে হেড ট্যাগের ভিতরে। আমরা হেড ট্যাগের ভিতরে আমরা আর একটা ট্যাগ নেব, সেটা হচ্ছে স্টাইল। এই স্টাইল ট্যাগের ভিতর আমরা আমাদের যাবতীয় সিএসএস গুলো লিখবো। এখন এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, তো আমরা লিখি আমাদের এখন আমরা কিসের কালার চেঞ্জ করব? আমাদের h1 এর কালার চেঞ্জ করব, বা আমাদের হেডিং 1 যেটা সেটার কালার চেঞ্জ করব। তার জন্য আমাদের কি লিখতে হবে? h1, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা সিএসএস লেখার ফরম্যাট। এখন h1 এর ভিতর আমরা কি লিখবো? আমরা চাচ্ছি এখন এইটার কালার চেঞ্জ করতে। তো আমরা যে কোনো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য লিখব শুধু কালার, COLOR, কালার। এখন আমরা লিখি ব্ল্যাক, সরি আমাদের ব্ল্যাকই তো আছে, আমরা রেড লিখি। রেড লিখে আমরা একটা কোলন দিব প্রতিটা শেষে, যাতে আমাদের করে এটা বোঝায় যে আমাদের এই লাইনটা শেষ। ঠিক আছে, তারপর আমরা সেভ দিই। এই দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস যেটা, এটা হচ্ছে আমাদের সেটা। এখন এই জিনিসটাকে যদি আমরা ইনলাইন সিএসএস লিখতে চাইতাম তাহলে কিভাবে লিখতে হইতো? আমরা এটা তুলে দিলাম আমরা। এখন মনে করেন আমরা এটা লিখব ইনলাইন সিএসএস, তার মানে আমরা এইখানে একটা অ্যাট্রিবিউট নেব যেটা হচ্ছে স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে এর ভিতর আমরা লিখব যে কালার রেড। এইটা হচ্ছে আমাদের তখন ইনলাইন সিএসএস হয়ে গেল। এখন যদি আমরা কালার চেঞ্জ করি, এখনো কিন্তু সেই রেডই আছে, কিংবা আমরা যদি এখন ব্লু দিই তাহলে আমাদের ব্লু হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা তাহলে তোমরা দেখলাম যে এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। তো এবার আমরা যেটা মূলত করব, আমরা সাধারণত
এক্সটার্নাল সিএসএস ইউজ করব। এবার আমরা দেখি একটু এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করব। আমরা এখানে আরেকটা ফাইল নিব, স্টাইল ডট সিএসএস। এই আমরা এখন এই যে আমাদের এখানে স্টাইল ডট সিএসএস চলে আসছে, কিংবা আমরা আলাদা করে ওপেন করে নিলেও হবে। এখন আমরা আমাদের যাবতীয় যত সিএসএস আছে সবকিছু আমরা লিখব স্টাইল ডট সিএসএস এর ভিতর। এখন আমাদের এই এইচটিএমএল ফাইলটা কিভাবে বুঝবে যে এইটা একটা এইচটিএমএল সিএসএস, স্টাইল ডট সিএসএস টা আমাদের এইচটিএমএল এর মধ্যে কি করে কানেক্ট আছে, এই জিনিসটা আমাদের এইচটিএমএল ফাইলটা বুঝবে কি করে। তার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেই ট্যাগটা হচ্ছে লিংক লিংক রিলেশন, যেটা আরইএল দিয়ে বলা হয়। এটা একটা কিন্তু লিখতে হবে এইভাবে, হ্যাঁ আমি আবার লিখে দেখাই। লিংক আরইএল, লিংক হচ্ছে ট্যাগ, আর আরইএল বা রিলেশন এটা হচ্ছে আমাদের এটা কি ধরনের ফাইল হবে সেটা, যে এটা স্টাইল শিট হবে কিংবা কি ধরনের হবে, এই জিনিসটা হচ্ছে আরইএল দিয়ে বোঝাই। আর আরেকটা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার হয় স্টাইল শিট রিলেশন, যেটা সেটা হচ্ছে স্টাইল শিট, মানে আমাদের এটা বোঝাচ্ছে যে আমাদের এটা একটা স্টাইল শিট তৈরি করতেছি আমরা। কারণ লিংক শুধু কিন্তু স্টাইল শিটের জন্য না, আরো কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু লিংক ব্যবহার করা হয়, সেগুলো আমরা পরে আসব। তো এইখানে আমাদের লিংক রিলেশন স্টাইল শিট দিলাম, এরপরে আমাদের এইচ রেফ, যেটা আমরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করছিলাম কোনো কিছুর একটা সোর্সের জন্য। এই সোর্সটা আমরা দিয়ে দেব স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। এইবার কিন্তু আমাদের এবার এন্ড করলাম, এটারও কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই, এটার কিন্তু একটাই ট্যাগ, কোনো এন্ডিং ট্যাগ নাই, যেমন আমরা ইমেজের ক্ষেত্রে ইউজ করছিলাম। আর এই লিংক আমাদের যেই ট্যাগটা, এটা কিন্তু সব সময় হেড ট্যাগের ভিতরে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা কানেক্ট করে দিলাম, এখন কিন্তু আমাদের স্টাইল এবং এইচটিএমএল দুইটা কানেক্টেড আছে। এবার যদি আমরা এই স্টাইল ডটের ভিতর যে যদি কোনো কিছু লিখি, এইচ ওয়ান এর কালারটা দিই রেড, এখন যদি আমরা চেঞ্জ করি দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এই দুইটা কিন্তু এখন কানেক্টেড। এখন আমরা জানবো এই সিএসএস এর কালার নিয়ে। তো আমাদের সিএসএস এ তিন ধরনের কালার ইউজ করা হয়, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে হেক্সাডেসিমাল বা এইচএফ, আর একটা হচ্ছে এইচএসএল। এই তিন ধরনের কালার ইউজ করা হয়। তো আমরা যদি এখন এইখানে সেই কালারগুলো অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমরা একটু দেখি। তো আমাদের কালার কোড খোঁজার জন্য প্রথমে আমরা গুগলে সার্চ দেব HTML কালার কোড। এখানে গেলেই আমরা সব ধরনের কালারের কোড পাবো, হেক্সাডেসিমাল বা আরজিবি যে কোনো ধরনের কালারের কোড পাবো। মনে করেন আমরা এই কালারটা দিব আমাদের হেডিং এ, তাহলে কি করব, এই দেখেন আমাদের এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তাহলে এখান থেকে আমরা হ্যাশ সহ এইটুকু কপি করে নিব। হেক্সাডেসিমাল কোড সাধারণত 6 ডিজিটের হয় এবং প্রথমে একটা হ্যাশ থাকে। এটা HTML সাধারণত না, আসলে এটাই হচ্ছে ফরম্যাট। প্রথমে একটা হ্যাশ থাকবে এবং পরে 6টা ডিজিট থাকবে, যেখানে ডিজিটের মধ্যে সাধারণত থাকবে হচ্ছে যে 0 থেকে আমাদের 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কালার। তো আমরা এখন এখন এটা সেভ দিই, এটা সেভ দিয়ে আমরা দেখি, দেখেন আমাদের কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। যদি আমাদের আগের কালারটা লাল ছিল আর এটা প্রায় সেম, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা একটা অন্য কালার নিই, অন্য কালার নিলে আমরা বুঝতে পারবো। সবুজ কালারটা নিই, তাহলে দেখি আমাদের কি আসে। সবুজ কালারটা দিয়ে আমরা সবুজ কালারটা দিলে এবার দেখেন এখানে কিন্তু সবুজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কোড। এরপরে যদি আমরা আরজিবি কালারে আসি, তো এখানে দেখেন এটা হচ্ছে এর আরজিবি কালারের ভ্যালু। তো এখানে আরজিবি তিনটা আছে, লেটার আছে। তো এখানে তিনটা লেটারের ভ্যালু হচ্ছে, আর এ হচ্ছে রেড, জিটা হচ্ছে গ্রিন, আর বিটা হচ্ছে ব্লু। তো আমাদের এই তিনটা কালারের ভ্যালু দিয়েই তৈরি হয় আরজিবি। তো এখন যদি আমরা এই আরজিবি ভ্যালুটা এটার ভিতর পেস্ট করে দিই, তাহলে প্রথমটা পাবে হচ্ছে
আর প্রথমটা পাবো হচ্ছে আমাদের আর এর জন্য বা রেড, তারপরেরটা হচ্ছে গ্রিনের ভ্যালু, এবং তারপরেরটা হচ্ছে আমাদের ব্লুর ভ্যালু। এই তিনটা মিলাই তৈরি হয়েছে RGB। এখন এটা আমরা দিই, সেভ করি, তাহলে দেখি আমাদের দেখেন কালারটা কিন্তু সবুজে, তার মানে আমাদের এটা হচ্ছে RGB কালারের এক্সাম্পল। তো এখন আমরা যদি আমাদের এই পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে চাচ্ছি, তো এই কালারটা দিতে গেলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা মানে কি আমাদের এই বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই তো? এই আমাদের এই পেজটা মানেই কিন্তু আমাদের বডি, এই টোটাল পেজটাই হচ্ছে আমাদের বডি। তো এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কি করতে হবে? আমরা এখানে একটা কোড লিখি বডির জন্য। আগে আমরা লিখলাম এইচ অন এর জন্য, তাহলে যদি এইচ অন হয় তাহলে আমরা এইচ অন দিব, বডি হইলে বডি দিব, বিও ডিওয়াই। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সিএসএস এর যে প্রপার্টিটা ইউজ করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিএসজিআরওইউএনডি, ব্যাকগ্রাউন্ড। এটা ইউজ করলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার লিখতে পারবো। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতে যাই, এরকম একটা গ্রে কালার, তাহলে এখানে আমরা দিব এই কালারের কোডটা দিয়ে দিব, কপি করি, রিলোড করলে দেখা যাচ্ছে এই যে কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এছাড়া চাই, আমরা যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজও দিতে চাই তাও দেওয়া সম্ভব। সেটা কি করে? ইউআরএল, এই ইউআরএল দিয়ে একটা প্যারেন্থেসিস দিতে হবে, এখানে দিতে হবে আমাদের ইউআরএল এর আমাদের ইমেজের ইউআরএলটা, ঠিক আছে? এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে নিচ্ছি আমরা, এখানে আমরা ইমেজের নাম দিচ্ছি আমাদের one.jpg, one.jpg, ঠিক আছে? এই যে ইউআরএলটা ঠিক আছে আমাদের হয়তো, এই যে দেখেন এখন কিন্তু টোটাল পেজ জুড়ে এই ইমেজটা চলে আসছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের আরো কিছু প্রপার্টি আছে, আমরা দু একটা প্রপার্টি দেখি। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজে আমরা কন্টেইন আছে আর কভার আছে, দুইটা আছে। কভার ইউজ করি, যদি দেখি কি হয় কভার ইউজ করলে। দেখেন এখন কিন্তু এই টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এই পেজের সম্পূর্ণভাবে কেটে গেছে, তাই না? আমরা কাভার দিছি এই কারণে এ চেষ্টা করবে আমাদের এই পেজের যতটুকু জায়গা আছে এর মধ্যে এর টোটাল সাইজটা রাখতে। আর যদি আমরা কন্টেইন দিতাম, কন্টেইন দিলে কি হইতো? কন্টেইন যদি দিতাম তখন কি এ এ যতটা সম্ভব ছোট হয়ে যাওয়ার চেষ্টা করতো, ছোট হয়ে দেখেন আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে এই একই রকম চলে আসছে, তাই না? কারণ কি এই ছোট 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 ইমেজ গুলা এখন সম্পূর্ণ পেজ ধরে চলে আসছে। তো এই যে এত ছোট ছোট ইমেজ আসছে, এইগুলাতে যদি আমরা না রাখতে চাই, আমাদের এত আমরা রিপিট করব না ইমেজ, তার মানে তখন আমরা যেটা ইউজ করব তখন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট। এটার ভ্যালু আমরা দিব নো রিপিট। নো রিপিট যদি দিই তাহলে কিন্তু সেই ইমেজটা ছোট হয়ে গেছে, এবং আমাদের কিন্তু যে বাদ বাকি যেগুলো ছিল সেইগুলাও কিন্তু এখন আর নাই। এই জন্য আমরা এখানে ইউজ করব কাভার, যাতে আমাদের আমরা যে কোনো সেকশনের জন্য ইউজ করতে যাই যদি, তখন আমাদের সেই সেকশনটা জুড়ে ব্যাকগ্রাউন্ডটা থাকায়, সেই জন্য আমরা প্রয়োজন অনুসারে আসলে প্রয়োজন অনুসারে আমরা এই কাভারটা ইউজ করব। আমাদের কন্টেইনেরও অনেক সময় দরকার হবে, তো সেটা আমরা যখন প্রয়োজন হবে তখন আসলে দেখবো যে আমাদের কখন আসলে প্রয়োজন হয়। যখন আমরা পিএইচডি টু এইচটিএমএল করতে যাব তখন আসলে আমাদের এই জিনিসগুলো দরকার হয়। এই তিনটা প্রপার্টি মূলত আমাদের লাগে। আরেকটা প্রপার্টি আমাদের দরকার হয় ব্যাকগ্রাউন্ডের জন্য, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন এটা কি? ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা লেফট থেকে শুরু করতে পারি, রাইট থেকে শুরু করতে পারি। তো আমাদের এটার উপর ভিত্তি করে আমাদের আমাদের এই পজিশনটা নির্ধারণ করি। তো আমাদের এখানে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো মনে করেন আমরা দুইটাই যদি আমরা সেন্টার, টোটাল ইমেজটা সেন্টারে রাখতে চাই, তাহলে আমরা এখানে পজিশনটা দিব সেন্টার।
ঠিক আছে, এই যে এইটা ইমেজটা আমাদের সেন্টার বরাবর পাবে। আর যদি আমরা এখানে দিতাম টপ, তাহলে কিন্তু আমাদের ইমেজটা, যে ইমেজটা আছে ওই ইমেজটা একদম মাথা থেকে আমাদের ব্রাউজারে পাইতে, এই যে একদম টোটাল উপরের মাথা থেকে আমাদের ব্রাউজারে পাচ্ছে। আর যদি আমরা এখানে দিতাম লেফট, তাহলে কি হইতো, আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে না, কারণ ইমেজটা অনেক বড়, যার কারণে বোঝা যাচ্ছে না। আমরা যদি একটু ছোট ইমেজ থাকতো আমাদের হাতে, সেই হাতে সেই জন্য তাহলে আমরা হয়তো এটা বোঝাতে পারতাম ভালো করে। আচ্ছা, আমরা একটা ছোট ইমেজ পাইছি। তো এই দেখেন, আমরা এখন যে ছোট ইমেজটা এখানে ইমপ্লিমেন্ট করছি, এই যে ছোট একটা ইমেজ দিচ্ছি আমরা এখানে, এটাকে যদি আমরা লেফট করি তাহলে কিন্তু ইমেজটা শুরু হচ্ছে লেফট থেকে। আর যদি আমরা এটাকে রাইট করি তাহলে এটা কিন্তু শুরু হবে রাইট থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনের ভ্যালুগুলা। এখন মনে করেন আমরা একটা বক্স নিব, যে আমরা একটা কালার বক্স নিব, যে বক্সের মধ্যে আমরা এই হেডিংটা রাখবো। আমাদের এখন কিন্তু হেডিংটা আছে, একটা ফাঁকা হেডিং আছে কোনো বক্সের ভিতর না, আমরা চাচ্ছি এটাকে একটা বক্সের ভিতর রাখবো। তো এর জন্য আমাদের একটা বক্স তৈরি করতে হবে। এখন আমরা এই ধরনের যে কোনো বক্স বা কোনো মানে একটা সেকশন মতো নিতে গেলে তখন আমাদের যেই ইমেজটা ইউজ করতে হবে, সরি আমাদের যেই ট্যাগটা ইউজ করতে হবে এইচটিএমএল, সেটা হচ্ছে div। এটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ, এটা হচ্ছে সিএসএস এর জন্য ইউজ করা হয় এই div। div ট্যাগটারও কিন্তু স্টার্টিং এবং এন্ডিং আছে। তো আমরা আমাদের এই যে ব্লকের জন্য কোনো একটা ব্লক নেওয়ার জন্য আমরা নিই div। ঠিক আছে, এই কোনো যে কোনো এটা কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো আমি যখন div নেব, এ কিন্তু টোটাল ব্লকটাই দখল করে নেবে। তো আমরা যে কোনো ব্লক নেওয়ার জন্য অবশ্যই আমরা নেব div। তো মনে করেন আমরা এখন এই div এর ভিতর রাখবো এই h1টাকে। এই h1টাকে যখন div এর ভিতর রাখলাম, তো আমরা এখন কি করব, এই divটাকে ধরে একটা বক্স করব। এখন বক্স, মনে করেন আমরা এই divটাকে ধরে একটা বক্স করলাম, তাহলে কি হইলো, আমরা এখন আপাতত বডির ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিই। ডিভটাকে ধরে একটা বক্স করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এখন কিন্তু এটা ব্লক লেভেল এলিমেন্ট হয়, এই টোটালটা ধরে এ কিন্তু একটা কালার পাইছে ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমরা চাচ্ছি যে এ টোটাল লাইনটা ধরে হবে না, এ একটা নির্দিষ্ট হাইট দিব এবং একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিব। মনে করেন এটার হাইট এবং উইডথ 500 পিক্সেল করে দিলাম, তাহলে এই বক্সটা হবে আমাদের 500 পিক্সেলের একটা বক্স তৈরি হবে। তো এটা আমরা হাইট উইডথ দিতে গেলে কি করব, আমরা লিখবো এখানে হাইট 500 পিক্সেল, 500 পিক্সেল, আর উইডথ, এটা উইডথ দিব হচ্ছে 500 পিক্সেল। তাহলে কিন্তু আমাদের এই লম্বা যেটা আছে ডিপটা, এটা 500 পিক্সেল চলে আসবে। দেখি এই যে এটার এখন উইডথটা হচ্ছে 500 পিক্সেল, হাইটটা হচ্ছে 500 পিক্সেল। এটা হচ্ছে আমাদের হাইট এবং উইডথ। এখন মনে করেন আমার এখানে এই হেডিংটা এর লেফটে কিন্তু একেবারেই গার সাথে লেগে আছে এবং উপরেও টপের দিকেও কিন্তু একেবারেই গার সাথে লেগে আছে, তাই না? তাহলে আমরা এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এর উপর থেকে কিংবা এখান থেকে কিছুটা সরাই নিয়ে আসবো। ঠিক আছে, কিংবা আমরা যদি ডিভের ক্ষেত্রে সেটা করতে যাই, ডিভে আমরা কিন্তু লেফট থেকে কিছুটা সরাতে এবং টপ থেকে কিছুটা সরাই নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব, তখন আমাদের ইউজ করতে হবে মার্জিন। মার্জিনটা ইউজ করতে হবে কি, মার্জিন টপ। মনে করেন আমরা টপ থেকে 50 পিক্সেল মার্জিন দেব, তাহলে কি হবে, এটা কিন্তু টপ থেকে 50 পিক্সেল নিচে সরে আসছে। তারপরে মনে করেন আমরা এখন দিব লেফট থেকে মার্জিন দিব, তাহলে এটা কিন্তু আমাদের লেফট থেকে 50 পিক্সেল সরে আসবে, সরে আসছে, তাই না? আমরা যদি এখন বটমে, মানে একই ওয়েতে আমরা বটমে দিতে পারি, কিন্তু আসলে বটমে দিলে কিন্তু এটা কোনোভাবেই বোঝা যাবে না, কারণ আমাদের বটমে অনেকটা বড় একটা গ্যাপ আছে, যার কারণে আমাদের বোঝা যাবে না।
এমনকি রাইটে দিলেও বোঝা যাবে না। রাইটে দিলে বোঝা যায় তো যদি আমাদের এটা টোটালটা এরকম রাইট পর্যন্ত একেবারেই চলে যাইতো, তখন আমাদের এটা বোঝা যাবে। তার আগে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না। আর মনে করেন আমরা এখন এইখানে আমাদের হেডিংটা শুরু হয়েছে, তাই না? তাহলে কিন্তু আমরা চাইলে হেডিং এরও একটা এরকম মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন দিয়ে দিলে মার্জিন, আচ্ছা মার্জিন দিতে পারি, যে আমাদের একটা মার্জিন দিব যে এটা হচ্ছে হবে 30 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা 30 পিক্সেল সরে আসছে, তাই না? এখন এখানে একটা বিষয় আছে, আমরা আগের বার মার্জিন লিখলাম, মার্জিন টপ মার্জিন বটম এভাবে লিখছি, তাই না? কিন্তু এখন আমরা লিখতেছি শুধু মার্জিন। তো এটার বিষয় কি, আমরা যদি এই যে মার্জিনটা সরে গেছে, আমরা যদি আমাদের এই মার্জিন টপ মার্জিন লেফট এগুলাকে সব একসাথে লিখতে চাই, তখন আমরা এই শর্ট হ্যান্ড প্রপার্টিটা ইউজ করতে পারি। মার্জিন, মার্জিন যেটা প্রথমে আমরা লিখবো টপের ভ্যালু, টপ থেকে মনে করেন 50 পিক্সেল সরে আসছে, তারপর আমরা লিখবো রাইট, রাইটে আমরা কোনো মার্জিন দিইনি তাহলে লিখবো 0 পিক্সেল। তারপর আমরা বটম, বটমের জন্য আমাদের কোনো মার্জিন দিই নাই তাহলে আমরা লিখবো 0 পিক্সেল। তারপর আমরা লেফটের জন্য কোনো মার্জিন দিই নাই তাহলে আমরা লিখবো লেফটের জন্য, লেফটের জন্য লিখবো কত পিক্সেল লিখলাম, 50 পিক্সেল। এই যে 50 পিক্সেল দিলাম, তাহলে দেখেন এবারও কিন্তু আমাদের এটা সেম জায়গায় আছে। আমরা যদি একটু লেফটেরটা সরাই দিই, আরো 100 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে লেফট থেকে 100 পিক্সেল সরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন। তো সেম ওয়েতে আমরা কিন্তু প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং মানে হচ্ছে মার্জিনটা যেমন বাইরের থেকে এই ডিপটাকে সরাইছে, আর প্যাডিং মানে হচ্ছে এই ডিপটা ভিতরে কিছুটা জায়গা নিয়ে রাখবে। মনে করেন আমরা 30 পিক্সেল যদি প্যাডিং দিয়ে দিই তাহলে এ এরকম উপর থেকে মানে টপ থেকে লেফট থেকে রাইট থেকে বটম থেকে সব দিক থেকে 30 পিক্সেল করে আমাদের প্যাডিং দিবে। প্যাডিং মানে হচ্ছে হলো এটা যখন আমাদের এই ডিভের ভিতর আমরা যখন কোনো কন্টেন্ট লিখব তখন এ এইরকম চার সাইড থেকে 30 পিক্সেল করে ছেড়ে দিবে, তারপরেই আমাদের লেখাটা শুরু হবে। তাইলে আমাদের তখন কিন্তু এই হেডিং এর আর মার্জিন দেওয়া লাগবে না। আমরা একটু দেখি যদি আমরা প্যাডিং দিতে চাই, আমাদের প্যাডিংও যদি আমাদের সেম ওয়েতে আমরা প্যাডিং টপ প্যাডিং বটম প্যাডিং লেফট প্যাডিং রাইট ইউজ করতে পারি। আবার একে একটা শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে শুধু প্যাডিং দিয়েও ইউজ করতে পারি। তো আমরা উপরে প্যাডিং দিব 30 পিক্সেল, আমরা লেফটে প্যাডিং দিয়ে দিই 30 পিক্সেল, রাইটে প্যাডিং দিয়ে দিই 30 পিক্সেল, সরি এটা আমাদের বটমে প্যাডিং দিলাম হলো 30 পিক্সেল, আর রাইটে দিব 30 পিক্সেল। এখানে মিস্টেক হচ্ছে, যেটা হচ্ছে আমাদের টপ, তারপরে হচ্ছে এটা রাইট, তারপরে এটা বটম, তারপরে এটা লেফট। আমি একটু উল্টা বলছিলাম লেফট আর রাইটটা। তো এটা হচ্ছে এ দেখেন এবার কিন্তু এ চারি সাইড থেকে 30 পিক্সেল করে জায়গা ছেড়ে দিচ্ছে। আমাদের রাইট এবং বটম থেকে আমরা বুঝতে পারছি না, কারণ কি আমাদের এটা আসলে এই পর্যন্ত যাচ্ছে না। আমরা যদি হেডিংটা একটু বড় করে দিই, এবার আমরা কিন্তু দেখতে পারবো এই যে রাইট থেকেও এ 30 পিক্সেল ছেড়ে দিচ্ছে। তো আমাদের এখন যেভাবে আমরা ইউজ করি এই সবসময় চারি সাইড থেকে 30 পিক্সেল করে ছেড়ে দিবে। তাহলে আমাদের কোনো কিছুর জন্য আমরা যদি এখানে লিখি এখন ডিভের ভিতর, এই ডিভের ভিতর যাই লিখিয়ে 30 পিক্সেল করে ছেড়ে দিবে চার সাইড থেকে। তো আমাদের এখানে কিন্তু চারটার ভ্যালু সেম। আমরা যখন আমাদের এরকম চারটার ভ্যালু সেম হবে তখন আমরা শুধুমাত্র এই যখন প্যাডিং দিলেই এই চারটা ভ্যালু বোঝাচ্ছে। চারটা ভ্যালুকেই এইখানে শুধু 30 পিক্সেল প্যাডিং মানে হচ্ছে এর চারিদিক থেকেই 30 পিক্সেল। আর যদি আমরা এখানে মনে করেন উপর নিচে থেকে 30 পিক্সেল দিব, লেফট রাইট থেকে দিব 20 পিক্সেল। ঠিক আছে, আমাদের লেফট এবং রাইট দুই সাইড থেকেই 20 পিক্সেল দিব। মনে করেন বিষয়টা হবে এরকম, টপ রাইট বটম লেফট, এভাবে হবে। আমাদের টপ থেকে 30, রাইট থেকে 20, বটম থেকে 30 আর লেফট থেকে 20 এইরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটারও একটা শর্ট হ্যান্ড আছে আরো, আমরা শুধুমাত্র এই দুইটা লিখলেই হয়ে যাবে। এই দুইটা লিখলে কি বোঝাবে, উপর আর নিচ থেকে 30, লেফট রাইট থেকে 20, এইটা হয়ে যাবে। তাইলে এইরকম, এই যে লেফট রাইট থেকে 20 আর উপর আর নিচ থেকে 30 পিক্সেল।
এখন মনে করেন আমরা এই আমাদের যে ডিভ আছে, এই টোটাল এই ডিভটা মানে এর বক্সটা এর চারি সাইডে একটা বর্ডার দিব। তাহলে আমরা এর জন্য যেই প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে বর্ডার, BORDER বর্ডার। আমরা বর্ডারের প্রথমেই দিব আমরা এই বর্ডারটা কতটুকু মানে বর্ডারের উইডথ হবে বা মানে কতটুকু মোটা হবে বর্ডারটা, আমরা দিই 5 পিক্সেল। এরপর দিব আমরা বর্ডারটা কেমন হবে, সলিড নাকি ডট ডট হবে, কেমন হবে। আমরা ফার্স্টে দিই সলিড, তো সলিড দিয়ে আমরা ফার্স্টে, তারপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বর্ডারের কালারটা কিরকম হবে। মনে করেন আমরা বর্ডারের কালারটা দিলাম এই RGB ভ্যালুটাই দিয়ে দিই। আমরা কিন্তু যে কোনো জায়গায় কালার দেওয়ার সময় RGB কিংবা আমাদের HSL কিংবা আমাদের হেক্সা ভ্যালু দিতে পারি। তো এটা দিলে এখন কেমন দেখাবে, এই যে চারি সাইড থেকে একটা বর্ডার পড়ে গেছে, তাই না? এই যে চারি সাইড থেকে একটা বর্ডার হয়েছে এরকম। আমরা যদি সলিডের বদলে দিই ডটেড, ডটেড, তাহলে কিন্তু আমাদের এই বর্ডারটা এখন ডট 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 হয়ে দেখাবে। আবার যদি আমরা এটাকে দিই ড্যাশ, ড্যাশ এরকম দিই, তাহলে কিন্তু এই ডটের বদলে এখন ড্যাশ হয়ে যাবে। যদি এটা ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো বা, আমরা যদি এটাকে রেড দিই তাহলে হয়তো বোঝা যাবে। তাও ব্ল্যাক, ব্ল্যাকের ভ্যালুটা হচ্ছে 000 ছয়টা জিরো, এটা হচ্ছে ব্ল্যাক। এই যে ব্ল্যাকটা দিলে দেখেন এগুলা কিন্তু এখন ড্যাশের মতো হয়ে গেছে, আর আগে ছিল কি ডটেড, ডটেড ছিল, এই যে ডট ডট হয়ে গেছে। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা প্রপার্টি আছে আমাদের। তো এখানে বর্ডারের প্রথমে তাইলে কি আছে, বর্ডারের প্রথমে উইডথ, তারপরে বর্ডারটা কেমন হবে, বর্ডার টাইপটা কেমন হবে সেটা, আর লাস্টে আছে আমাদের আমাদের কালার। এখন মনে করেন আমাদের বর্ডারটা আমরা যদি সলিড দিয়ে রাখি, সলিড। এখন যদি আমরা চাই আমাদের এই এটা কিন্তু চার কোণা, তাই না? এখন যদি আমরা কোণাগুলো একটু করে রাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এখানে আরেকটা প্রপার্টি দিতে হবে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এখন বর্ডার রেডিয়াসটা কি হবে, মনে করেন আমরা প্রতিটা কোণা থেকে 5 পিক্সেল করে এটাকে আমরা ঘুরাই দিব, মানে একটু রাউন্ড করবো, তাহলে কি হবে, এই যে 5 পিক্সেল দিলাম, প্রত্যেকটা কোণা কিন্তু আর একটু বাঁকাই গেছে, তাই না? আগে কাটা ছিল একেবারেই চার কোণা একদম, এখন কিন্তু একটু বাঁকানো। আমরা যদি আরো রাউন্ড করি তাহলে, আচ্ছা নিচের এই কোডগুলো আমি পরে বলতেছি কি, আমরা যদি আরো রাউন্ড করি 20 পিক্সেল, তাহলে কিন্তু আরো বাঁকায় যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই নিচের কোডগুলা কি, আমাদের মনে করেন আমাদের আমাদের ব্রাউজার তো বিভিন্ন ব্রাউজার বিভিন্ন জন ইউজ করে, তাই না? কেউ মজিলা ইউজ করে, কেউ ক্রোম ইউজ করে, তারপর কেউ সাফারি ইউজ করে। তো এক একটা ব্রাউজারের জন্য আমাদের কোড কিন্তু সবসময় কাজ করে না, বিভিন্ন কোড বিভিন্ন ব্রাউজারে ঠিকমতো কাজ করে না ভার্সনের কারণে। তখন আমাদের যেটা ব্রাউজার কম্পিটিবিলিটি সেটা ইউজ করার জন্য আমাদের এরকম ওয়েব কিট যেটা ইউজ করতেছি, ওয়েব কিট, তারপর মোজিলার জন্য মজ, তারপরে যে এমএসটা হচ্ছে মাইক্রোসফটের জন্য, তারপর আমাদের ওটা হচ্ছে অপেরার জন্য। আর ওয়েব কিট সাধারণত আমাদের ইউজ করা হয় গুগল ক্রোমে, তারপর আমাদের সাফারিতে ওয়েব কিটটা ইউজ করা হয়। তো এই জন্য আমরা সাধারণত এই কোডগুলা দিয়ে দিলে ব্রাউজার, সব ব্রাউজারে এই বর্ডার রেডিয়াসটা ঠিক করে দেখাবে। তা না হলে কিছু কিছু পুরানো ভার্সনের যেসব মজিলা আছে কিংবা অন্যান্য যেসব ব্রাউজার আছে সেই সাথে কিন্তু এটা দেখাইতে নাও পারে, প্রবলেম হইতেও পারে। তো এটা আমরা না দিলেও কোনো সমস্যা নাই আপাতত, এটা কেটে দিই। এরকম যদি আমরা এই যে এখনো কিন্তু ঠিকঠাক করে আসতেছে, তাই না? আচ্ছা, এখন মনে করেন আমাদের এই বর্ডারটা আমাদের এখন বাঁকা গেছে, তাই তো? এখন আমাদের চাই যদি আমরা এই কোণা এবং এই কোণাতে আমাদের বর্ডার থাকবে, এইটা আর এইটাতে থাকবে না। তার মানে আমাদের এখানেও কিন্তু যে প্যাডিং কিংবা মার্জিনের মতো বর্ডার রেডিয়াসের প্রপার্টি দেওয়া যায়। বর্ডার রেডিয়াসের প্রপার্টিটা দিলে ঠিক একইভাবে দিব আমরা, মনে করেন শুরু হবে, কাউন্ট শুরু হবে এখান থেকে, এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর হচ্ছে এইটা। প্রথমে আমাদের লেফটের টপ, তারপর রাইটের টপ,
ঠিক আছে, তাহলে আমরা শুরু করি কাউন্ট। এখানে লেফটের টপে দিব আমরা 20 পিক্সেল, তারপর রাইটের টপে দিব আমরা 0 পিক্সেল, তারপর রাইটের বটম, ঠিক আছে, রাইটের বটমে আসবো, তারপর রাইটের বটমে দিব আবার 20 পিক্সেল, তারপরে আমরা লেফটের বটমে চলে যাবো, এখানে এটাই দিব আবার 20 পিক্সেল। তাহলে কিন্তু দেখি আমরা এবার এই যে আমাদের আচ্ছা সরি আমাদের লেফটের বটমে দিব আমরা 0 পিক্সেল। দেখি আমাদের এই যে কিন্তু আমাদের এই দুইটা কোণা ঠিক আগের মতো হয়ে গেছে এবং এই দুইটা কোণা আমাদের বাঁকানো। আচ্ছা এখন আমরা যদি চাই শর্ট হ্যান্ড করতে, আমরা কিন্তু সেটা করতে পারবো। এই যে আমাদের যদি দুইটা উঠাই দিই তাহলে কিন্তু আগেরটা আমরা যখন প্যাডিং এ করছিলাম, এটা কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে করা যাবে, মার্জিনের ক্ষেত্রে করা যাবে, বর্ডার রেডিয়াসের ক্ষেত্রেও এটা করা যাবে। আমাদের এইটুকু আমাদের কোড ডাকছে না, আবারও কেটে দিচ্ছে এটা। আচ্ছা এটা হচ্ছে যে চলে আসছে আমাদের। এখন যদি আমরা মনে করেন এই বক্সটাকে গোল করতে চাই, আমাদের কিন্তু হাইট 500 পিক্সেল, উইডথ 500 পিক্সেল। মনে করেন আমরা এই বক্সটাকে আমাদের গোল করব, রাউন্ড করব একেবারে, তখন কি করতে হবে? তখন আমরা দিব বর্ডার রেডিয়াসটা 50%। প্রবলেম 50 পিক্সেল দিয়ে ফেলছি মনে হয় আমি, সেটা এক্স চলে আসছে এক্সট্রা 50%। এখন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এটা ডিপটা রাউন্ড হয়ে গেছে। তো ডিপ রাউন্ড করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে, হাইট উইথ সেম নিয়ে আমরা যদি বর্ডার রেডিয়াস 50% করি তাহলে আমাদের যেটাই আমরা যে প্রপার্টিটা নিব, যে ডিপটা নিব, যেটা একটা নিব সেটা কিন্তু আমাদের রাউন্ড হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ, ট্যাগ বলছি সরি, আমাদের ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বর্ডার রেডিয়াস। আমাদের কিন্তু অনেক সময় রাউন্ড তৈরি করতে হয়। যদি আমরা একটা এখন আমরা এখন এটা তৈরি করতে পারবো না, আমাদের একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা রাউন্ড একটা নেওয়া লাগবে এবং চার কোণের একটা ডিপ নিতে হবে এবং আরেকটা ডিপ নিতে হবে কেমন রাউন্ড। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাউন্ডের জন্য এই হাইট উইথ এবং বর্ডার রেডিয়াসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তো এই জন্য আমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করব যাতে আমাদের এই বর্ডার সম্পর্কে ভালো করে জানতে পারি। আচ্ছা আরেকটা বিষয় আমি দেখাই দিই এখানে। মনে করেন আমরা এখন এই ডিপটা উঠাই দিচ্ছি, আমাদের ডিপটা উঠাই দিই, ডিপটা আমরা রাখতেছি না, মনে করেন এভাবে আছে, একটা হেডিং আমাদের, এই হেডিংটা আমাদের শুরু হচ্ছে কি থেকে, লেফট থেকে শুরু হচ্ছে, তাই না? আমরা যদি চাই এই হেডিংটাকে কিন্তু আমরা মিডিল থেকে শুরু করতে পারবো। কিভাবে? আমরা যদি আমাদের এই হেডিং এ লিখে দিই এটা যে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, এরকম যদি আমরা লিখে দিই টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন CENTER সেন্টার, এরকম যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসছে, তাই না? আচ্ছা এখন যদি আমরা এটাকে চাই রাইট, তাহলে এটা কিন্তু রাইটে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আবার যদি আমরা চাই লেফট, তাহলে কিন্তু আমরা কিছু না লিখলে আমাদের লেফট থাকে, আর যদি চাই আমরা লিখেও দিতে পারি লেফট, তাহলে এটা আবার লেফটে চলে আসবে। এই হচ্ছে আমাদের একটা টেক্সটকে সরানোর জন্য। আমাদের আরো কিছু প্রপার্টি আছে টেক্সটের, এরকম যদি আমরা দিই টেক্সটের নিচেই আমরা একটা আন্ডারস্কোর নিতে চাই, তখন আমরা ইউজ করতে পারি যে আমাদের টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা যদি আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আর যদি আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে দিই নান, তাহলে কিন্তু আমাদের টেক্সট ডেকোরেশনটা নানই থাকবে, কোনো কিছু এখানে আসবে না। তো আমাদের সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই টেক্সট ডেকোরেশন নাম করা থাকে। অনেক সময় আমাদের যেটা হয় যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে টেক্সট ডেকোরেশনটা চলে আসে, তখন যদি আমরা টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টেক্সট ডেকোরেশনটা থাকবে না। আচ্ছা এখানে আরেকটা প্রপার্টি দেখাই, আমাদের কিন্তু এই যে হেডিংটা আমরা এখানে দিচ্ছিলাম কি টিটা বড় হাতের, তাই না? এখন মনে করেন আমরা এখানে টিটা দিয়ে দিব ছোট হাতে, তাহলে কি হয়ে গেল? তাহলে সব ছোট হাতে হয়ে গেল, তাই তো? আমরা চাইলে কিন্তু এটা আমাদের সিএসএস দিয়েও কন্ট্রোল করতে পারি। এখন আমরা সিএসএস এ যদি লিখি আমরা এখানে টেক্সট
ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বড় হাতের অক্ষরের মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আমাদের ক্যাপিটাল হয়ে যাবে। আর যদি আমরা এখানে লিখি আপার কেস, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা আমাদের আপার কেস হয়ে যাবে, মানে প্রত্যেকটাই আমাদের ক্যাপিটালাইজ, মানে প্রত্যেকটা আমাদের লেটারই ক্যাপিটাল হবে, যেটাকে বলা হচ্ছে আপার কেস, তাই তো। আরেকটা হচ্ছে লোয়ার কেস, ইউপিপি ইয়ার আপার কেএসি, এটা হচ্ছে আপার কেস। আর যদি আমরা লোয়ার কেস দিতে যাই তাহলে এল ও ডাব্লিউ ই আর, লোয়ার কেএসি, লোয়ার কেস, এটা হচ্ছে লোয়ার কেস। তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটা আমাদের লোয়ার কেস হয়ে যাবে। আমাদের যদি এই যে এখানে যদি আমরা সবকিছু বড় হাতে লিখতাম, যে টি এই যাই বড় হাতে লিখতাম আমরা, আমাদের কিন্তু সব ছোট হাতের হয়ে যেত, ঠিক আছে। কারণ যে এখানে আমাদের এটা কি শিখলাম, টেক্সট ট্রান্সফরমেশন, ক্যাপিটালাইজ সিএ পিআই, ক্যাপিটালাইজ জেড, ক্যাপিটালাইজ একটা, আরেকটা কি আছে আপার কেস, আরেকটা লোয়ার কেস, এই তিনটা প্রপার্টি আছে। লোয়ার কেস এল ডাব্লিউ ই আর সি এ এস ই, আরেকটা হচ্ছে কি আপার কেস। এই তিনটা প্রপার্টি আমাদের টেক্সট ট্রান্সফর্মের আছে। তো আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আরো অনেক কিছু সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।